আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তোমাদের ফিজিক্স বইটা তোমরা হয়তো বা ভালোভাবে পড়েছো, কিন্তু এই শেষ মুহূর্তে এসে সবগুলা সূত্র যেন তোমরা প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত সকল সূত্র যেন তোমরা একত্রে পাও, সেই নিমিত্তে আজকের এই ভিডিওটা। তো তোমাদের জন্য এই ভিডিওটা দেখলে অনেক হেল্পফুল হবে। দেখো, আজকে হচ্ছে তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের আমরা কয়েকটা সূত্র আলোচনা করব, এবং এই সূত্রগুলা তোমার অবশ্যই খুবই কাজে লাগবে। তৃতীয় অধ্যায়ের যে সূত্রগুলো আছে, বল, ওজন, প্রযুক্ত বল, ভরবেগ, এই সংক্রান্ত যে সূত্রগুলো, তারপর হচ্ছে কাজ ক্ষমতা শক্তির অধ্যায়ের 11টা সূত্র আছে। এই সূত্রগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। দেখো, প্রথম যে অধ্যায়টা, চ্যাপ্টার 3, বল। তো আমরা জানি বল F ইকুয়াল এম এ, বল এফ ইকুয়াল এম এ। জাস্ট আমি সূত্রগুলো এক্সপ্লেন করব। তো এখানে আমরা যদি বলের এককটা বের করি, তাহলে এম মানে হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কেজি, আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স স্কয়ার, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখানে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে বলের একক পেলাম, বলের একক। এখন যদি আমরা বলের মাত্রা বের করতে চাই, তোমরা জানো যে এই যে কেজি, এটা কিন্তু ভরের একক, তাহলে ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে এম। ওকে, তারপর হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এই যে এম কিন্তু মিটার, অর্থাৎ দৈর্ঘ্যের একক মিটার, দৈর্ঘ্যের মাত্রা হবে এল, তাহলে হচ্ছে এম এল। সময়ের একক সেকেন্ড, মাত্রা হচ্ছে টি, তাহলে টি ইনভার্স 2। এই হচ্ছে আমরা বলের মাত্রা পেলাম। তাহলে বলের একক হচ্ছে কেজি, মিটার পার সেকেন্ড স্কয়ার, আর মাত্রা হচ্ছে মিটার, মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2। ওকে, তাহলে এখানে বল এফ ইকুয়াল কি? এফ মানে কি? এফ মানে হচ্ছে বল। তুমি কিভাবে বুঝবা? যদি লেখা থাকে যে 5 নিউটন, তখন তোমার বুঝতে হবে এটা হচ্ছে বল। তাহলে এটা এইভাবে প্রকাশ করা যায়, বল এফ ইকুয়াল 5 নিউটন। তুমি যখন যখন দেখবা যে কোনো একটা সংখ্যার সাথে নিউটন আছে, তাহলে সেটা হবে কি? অবশ্যই বল। এবং তুমি এই যে কেজি, মিটার পার সেকেন্ড স্কয়ার, এর সংক্ষিপ্ত একক, অর্থাৎ বলের সংক্ষিপ্ত একক হচ্ছে নিউটন। ওকে, তাহলে এফ মানে বল, এম মানে কি? এম মানে হচ্ছে ভর, এম মানে ভর। তুমি এভাবে লিখবা, ভর এম ইকুয়াল, ধরো 10 কেজি। এখানে কেজি থাকতে পারে, গ্রামও থাকতে পারে। যদি গ্রামে দেওয়া থাকে, অবশ্যই তোমাকে কেজিতে কনভার্ট করতে হবে। তারপরে এ, এ মানে ত্বরণ, এ মানে হচ্ছে ত্বরণ। তো তুমি ত্বরণটা সাইড নোডে এভাবে লিখবে, ত্বরণ এ ইকুয়াল, সাপোজ 15 মিটার পার সেকেন্ড স্কয়ার আছে। এই যে 15 মিটার, এই যে একক মিটার স্কয়ার, মিটার সেকেন্ড ইনভার্স 2, এই যে এটা আছে, এটা দেখে তোমার বুঝতে হবে এটা হচ্ছে ত্বরণ। ওকে, তাহলে আমরা বলের যে সূত্র শিখলাম, এফ ইকুয়াল এম এ। এফ মানে হচ্ছে বল। তুমি কিভাবে বুঝবা যে এটা হচ্ছে বল? নিউটন দেওয়া থাকবে, একক হিসাবে নিউটন দেওয়া থাকবে। এম হচ্ছে ভর, কিভাবে বুঝবে? যে 10 কেজি, কেজি দেওয়া থাকবে, গ্রাম দেওয়া থাকবে। তারপরে যে ত্বরণ, ত্বরণ তুমি কিভাবে, তুমি তো ত্বরণের একক তো জানো, এটা সহজ, মিটার সেকেন্ড ইনভার্স 2। ওকে, তাহলে আমরা প্রথম সূত্রটা লিখলাম, বল। এরপরে দেখো, দ্বিতীয় যে সূত্র আছে সেটা হচ্ছে ওজন। ওজন জিনিসটা কি একটু একটু বুঝো। ওজন, প্রত্যেকটা বস্তুকে পৃথিবীর কেন্দ্র তার নিচের দিকে আকর্ষণ করে। এই যে একটা বস্তু তার নিচে, এই বস্তুটা কিন্তু নিচের দিকে পড়তে চায়, নিচের দিকে পড়বে। এর কারণ কি? পৃথিবীর কেন্দ্র এই বস্তুটাকে আকর্ষণ করছে। এই আকর্ষণ করাটা এক ধরনের বল, সেটাকে আমরা ওজন বলবো। তো ওজন ডব্লিউ ইকুয়াল এম জি, ডব্লিউ ইকুয়াল এম জি। যেহেতু অভিকর্ষ বল এর উপর কাজ করতেছে, এই জন্য এটা তোমার এম জি হবে, এর পরিবর্তে জি হবে। তো এখানে তো আমরা জানি যে এই যে এম, এম মানে তো ভর, এর আগে আলোচনা করলাম, এম মানে ভর, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ।
এর একটা নির্দিষ্ট মান আছে, মান হচ্ছে জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে ওজনের সূত্রটা। ওকে, তারপরে দেখো 3 নাম্বার, প্রযুক্ত বল। প্রযুক্ত বল, তাহলে প্রযুক্ত বল এই সূত্রটা আমরা এইভাবে লিখব। দেখো, প্রযুক্ত বলকে আমরা বলি হচ্ছে ইফেক্টিভ ফোর্স। ইফেক্টিভ ফোর্স, প্রযুক্ত বল সমান ঘর্ষণ বল। তাহলে আমরা ঘর্ষণ বলকে কি লিখব? ঘর্ষণ বল, এটাকে আমরা লিখব হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স, এটা হচ্ছে ঘর্ষণ বল। তারপরে হচ্ছে কার্যকরী বল। কার্যকরী বল, কার্যকরী বলটা হবে অ্যাক্টিভ ফোর্স। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা প্রযুক্ত বলকে ইফেক্টিভ ফোর্স বলতে পারি, ঘর্ষণ বলকে ফ্রিকশনাল ফোর্স বলতে পারি, আর কার্যকরী বলকে আমরা অ্যাক্টিভ ফোর্স বলতে পারি। তাহলে প্রযুক্ত বলের যে সূত্র সেটা হবে এরকম, প্রযুক্ত বল, প্রযুক্ত বল, প্রযুক্ত বলের সংক্ষিপ্ত রূপ তুমি প্রকাশ করবে এইভাবে, এফ ই। তাহলে যে এফ ই লিখতে পারো, এফ ই ইকুয়াল ঘর্ষণ বল, ঘর্ষণ বলের সংক্ষিপ্ত রূপ তুমি এইভাবে লিখতে পারো, এফ এফ ফ্রিকশনাল ফোর্স, অর্থাৎ এখানে লিখবা তোমরা ঘর্ষণ বল, এফ এফ। এটা অনেকে এফ কে দ্বারাও প্রকাশ করে, তো তুমি যেহেতু সাইড নোট করবা অবশ্যই এটা উল্লেখ করতে হবে, ঘর্ষণ বল এফ এফ। তারপরে আছে কার্যকরী বল, এটা অ্যাক্টিভ ফোর্স, এটাকে তুমি লিখতে পারো এফ এ। এটা হচ্ছে কার্যকরী বল, কার্যকরী বল, যেটাকে আমরা লিখবো এফ এ। ওকে, এই ছিল আমাদের প্রযুক্ত বলের সূত্র, এটা হচ্ছে মেইন সূত্র আর কি, 3 নম্বর সূত্রটা। প্রযুক্ত বল এফ ই ইকুয়াল, প্রযুক্ত বল এফ ই ইকুয়াল ঘর্ষণ বল ফ্রিকশনাল ফোর্স প্লাস কার্যকরী বল এফ এ। এটা সূত্র, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র। হ্যাঁ, ওকে, এরপরে দেখি এরপর হচ্ছে ভরবেগ। ভরবেগ কাকে বলে? বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তাহলে আমরা ভরবেগটা জানলাম, বস্তুর বস্তুর ভরের সাথে বেগ যদি গুণ করা হয় তাহলে তুমি কি পাবে? অবশ্যই ভরবেগ পাবে। এখন এই ভরবেগের একক কি? দেখো, এই ভরের একক হচ্ছে কেজি, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তো ভরবেগের এককটা আমরা পেলাম, তাহলে মাত্রা কি হবে? মাত্রাটা একটু দেখো, কেজি অর্থাৎ ভরের একক, এটা এম ইউজ করতে পারো। মিটার পার সেকেন্ড, এই যে এম, এম এর পরে তুমি এল ইউজ করতে পারো, এল ইনভার্স। এটা হচ্ছে ভরবেগের মাত্রা। তাহলে ভরবেগের একক পেলাম, ভরবেগের মাত্রা পেলাম। ওকে, তাহলে আমরা ভরবেগের একক পেলাম, ভরবেগের মাত্রা পেলাম। তারপরে দেখো 5 নাম্বার যে সূত্রটা আছে, 5 নাম্বার, সেটা হচ্ছে নিউটনের নিউটনের সূত্র। তাহলে নিউটনের প্রথম সূত্র আমরা একটু দেখি, নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সমবেগে চলতে থাকে। এখন হচ্ছে এই নিউটনের, তাহলে এটা হচ্ছে এরকম, ভি ইকুয়াল ইউ, অর্থাৎ এর আদি বেগ এবং শেষ বেগ সমান হবে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার 6 নম্বর যে সূত্রটা, তোমাকে যদি প্রশ্ন আসে, ওই এক্সপ্লেনে আমি যাব না, নিউটনের প্রথম সূত্র ভি ইকুয়াল ইউ। আচ্ছা, তা নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের
দ্বিতীয় যে সূত্র, এটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এটা আমরা একটু খেয়াল করি। নিউটনের দ্বিতীয় সূত্রটা, ওকে, নিউটনের দ্বিতীয় সূত্রের বিবৃতিটা কি, বাংলাটা কি? বস্তুর উপর প্রযুক্ত বল, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। কোন বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। ওকে, তাহলে আমরা দেখো সূত্রটা এইভাবে লিখতে পারি। ধরো তোমার এখানে একটা বস্তু ছিল, ওকে, এখানে একটা বস্তু ছিল যার ভর হচ্ছে এম, যার বেগ হচ্ছে ইউ। তাহলে আমরা যা পেলাম সেটা হচ্ছে আদি ভরবেগ, অর্থাৎ আদি আদি বেগের সাথে ভর গুণ করলা কি হলো, আদি ভরবেগ হলো। ওকে, এখন এই বস্তুটা তোমার এখানে সরিয়ে নেওয়া হলো, অর্থাৎ এই বিন্দু থেকে বি বিন্দুতে নেওয়া হলো, এই বিন্দু থেকে বি বিন্দুতে নেওয়া হলো। তাহলে বস্তুর ভর তো সেম থাকবে, তাহলে এই বস্তুর বেগটা পরিবর্তন হবে, এটা হচ্ছে শেষ বেগ ভি। তাহলে এটা হচ্ছে আদি ভরবেগ, এটা হলো শেষ ভরবেগ। এখানে ছিল তার একটা আদি বেগ ছিল, এই আদি বেগের সাথে তার ভর গুণ হয়েছে। তারপরে যখন বস্তুটাকে সরিয়ে বি বিন্দুতে নেওয়া হলো, তার বেগ শেষ বেগ ভি হয়েছে এবং তার বেগ ভর ছিল এম, তাহলে শেষ ভরবেগ কত হলো, এম ভি। তাহলে আমরা লিখতে পারি যে আদি ভরবেগ, কি লিখতে পারি, আদি ভরবেগ এম ইউ, শেষ ভরবেগ, শেষ ভরবেগ এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনটা অবশ্যই হবে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। এখন হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার, হার বলতে বোঝায় তোমার সময় দিয়ে ভাগ করা, অর্থাৎ ভি মাইনাস এম ইউ বাই টি, ভরবেগের পরিবর্তনের হার। তো নিউটনের যে দ্বিতীয় সূত্র সেটা ছিল বস্তুর কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তো এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার এম ভি মাইনাস এম ইউ বাই টি, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, তার প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা লিখতে পারি এফ ইকুয়াল, অর্থাৎ এই যে একটা ধ্রুবক চিহ্ন আছে এর পরিবর্তে আমরা দুইটা জিনিস ইউজ করব, একটা সমান একটা কি, অর্থাৎ ধ্রুবকের পরিবর্তে আমরা দুইটা জিনিস ইউজ করব, একটা সমান চিহ্ন একটা কি। ওকে, তাহলে কি লিখতে পারি, এম ভি মাইনাস এম ইউ বাই টি। তাহলে এখানে কে ইকুয়াল যদি আমরা 1 ধরি, তাহলে বুঝতেই পারতেছো এম ভি, দেখা যায় কিনা, নিচের লাইনটা দেখা যায় না, তো এই জিনিসটা আমি একটু মুছে দিই, উপরে লিখি। তো এটা এরকম ছিল, এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ বাই টি। তাহলে যেটা বললাম যে এই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আমরা একটা সমান চিহ্ন একটা কি, অর্থাৎ একটা জিনিসের পরিবর্তে আমরা দুইটা জিনিস বসাইতে পারি। তাহলে আমরা এফ ইকুয়াল কে ইন্টু এম ভি মাইনাস এম ইউ বাই টি লিখতে পারি। দেন এফ ইকুয়াল কে এর মান যখন 1 হবে, কে এর মান আমরা যখন 1 ধরবো, তো এম ভি মাইনাস এম ইউ বাই টি, এইটা। এরপরে দেখো আমরা কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্রটা প্রুফ করতেছি। তো এফ ইকুয়াল, এখানে যদি আমরা এম কমন নেই, ভি মাইনাস ইউ বাই টি থাকে। ওকে, তাহলে এফ ইকুয়াল, এই যে দেখো এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারো তুমি, অর্থাৎ এতটুকু অংশ তুমি আলাদা লিখতে পারো। ওকে, তাহলে আমরা কি পেলাম, এফ ইকুয়াল এই যে এম আর এতটুকুর পরিবর্তে এ লিখতে পারো, কারণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তো এটা হচ্ছে আমাদের সূত্রটা। ওকে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, দ্বিতীয় সূত্র। তো এখন কথা হচ্ছে এখানে আমাদের একটা কাজ করতে হবে, কিছু সূত্র আছে এগুলো একটু জানতে হবে। এই যে এই সূত্রটা, এই সূত্রটা থেকে অঙ্ক আসে, এটা আমাদের জানতে হবে। এটা একটা সূত্র, তো এটা একটা সূত্র। এর আগে যে সূত্র আমরা প্রুফ করলাম
সেটা ছিল এফ ইকুয়াল এম এ, এফ ইকুয়াল এম এ। এখন এইখান থেকে এই যে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন এখান থেকে আমরা কি কি লিখতে পারি একটু খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এফ এর সাথে টি গুণ করলে হয় এফ টি ইকুয়াল এম ভি মাইনাস এম ইউ। দেখো তোমার কি মনে হয় যে এম ভি মাইনাস এম ইউটা কি, ভরবেগের পরিবর্তন না? তার মানে কি এই এটাও ভরবেগের পরিবর্তন, এই এফ টিরও ভরবেগের পরিবর্তন। তো আমরা এই এফ টিকে আবার বলের ঘাত বলতে পারি। দেখো তুমি কিন্তু এখানে এই জিনিসটা এভাবে লিখবা, বলের ঘাত অথবা ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন জে ইকুয়াল এফ টি লিখতে পারো, বলের ঘাত অথবা ভরবেগের পরিবর্তন জে ইকুয়াল এফ টি। এখন এই যে বলের ঘাত বা ভরবেগের পরিবর্তন তুমি এই যে এই সূত্র দিয়ে করতে পারো, এই সূত্র দিয়ে করতে পারো। কখন কোনটা ইউজ করবো? দেখো যখন বল এবং সময় দেওয়া থাকবে দুইটা গুণ গুণ করলেই তুমি বলের ঘাত পেয়ে যাবে। আবার বস্তুর ভর আদি বেগ শেষ বেগ দেওয়া থাকলে এইটা দিয়ে তুমি করবে। তাহলে আমরা এখানে লিখতে পারি বলের ঘাত অথবা ভরবেগের পরিবর্তন জে ইকুয়াল এম ভি মাইনাস এম ইউ। এই দুইটা দিয়ে তুমি বের করতে পারো। এই দুইটা সূত্র অনেক ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, তারপরে দেখো এরপর হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। যাই হোক নিউটনের তৃতীয় সূত্রটা আমরা দেখি। নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে এফ ইকুয়াল এফ ওয়ান ইকুয়াল মাইনাস এফ টু। তো নিউটনের তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তো এফ ওয়ান ইকুয়াল মাইনাস এফ টু লিখতে পারো, অর্থাৎ ক্রিয়া বলটা যদি প্লাস হয় প্রতিক্রিয়া বলটা হবে মাইনাস। তুমি একটা বল, টেনিস বল যদি তুমি দেয়ালে নিক্ষেপ করো, এটা হচ্ছে এফ ওয়ান বল এবং টেনিস বলটা তোমার বিপরীত দিকে ফিরে আসবে, এটা হচ্ছে এফ টু মাইনাস এফ টু, মাইনাস হবে বিপরীত দিকে ফিরে আসার জন্য। তো ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমরা একটু দেখি। আমরা এখন দেখব ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্রটা দেখব 6 নাম্বার, ভরবেগের সংরক্ষণ সূত্র। অনেক ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, ভরবেগের সংরক্ষণ সূত্র দেখো, তুমি তো জানো যে তৃতীয় সূত্র হচ্ছে এফ ওয়ান ইকুয়াল মাইনাস এফ টু। তো তুমি কি জানো এফ ইকুয়াল কি? এফ ইকুয়াল এম এ, এফ ইকুয়াল এম এ। যেহেতু এখানে ওয়ান আছে ওই জন্য দুইটাই ওয়ান ইউজ করলাম। এখানে দেখো এফ ইকুয়াল এম টু এ টু, রাইট? দেখো এম ওয়ান, এই যে এ মানে ত্বরণ, ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান বাই টি, ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান বাই টি। ওকে, মাইনাস এম টু ইন্টু এই যে এ মানে হচ্ছে ত্বরণ, ভি টু মাইনাস ইউ টু বাই টি। এখন বলতে পারো স্যার এখানে তো টি ওয়ান টি টু দেন নাই, সময় তো একই লাগবে। ক্রিয়া প্রতিক্রিয়া বলের সময়টা কিন্তু সমান, এই জন্য এখানে আর আলাদাভাবে টি ওয়ান এবং টি টু দেওয়া হয় নাই। তাহলে দেখো উভয় পাশ থেকে যদি তুমি টি টি বাদ দাও তাহলে কিন্তু এটার সাথে এটা গুণ অবস্থা থাকে, এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান ইকুয়াল, তো মাইনাস এটার সাথে এটা গুণ করো, এম টু ভি টু মাইনাস ওয়ান আছে প্লাস এম টু ইউ টু। দেখো আমরা একটা কাজ করি, ইউ এর গুলো এক পাশে করে নেই আর ভি এর গুলো এক পাশে করে নেই। তাহলে আমরা যদি এম ওয়ান ভি ওয়ানটা এই পাশে রাখি, এটাই পাশে চলে আসবে এম টু ভি টু ইকুয়াল, এই পাশে এম টু ইউ টু তো আছেই, এটা তুমি এই পাশে নিয়ে আসো। তাহলে আমরা একটা কাজ করতে পারি, মাইনাসেরটা আগে রাখি, মাইনাসেরটা এই পাশে আনলে প্লাসের হয়ে যাবে ইউ ওয়ান, এই যে মাইনাসের আছে এই পাশে নিয়ে আসলাম প্লাস এম টু ইউ টু। দেখো আমরা কিন্তু একটা সূত্র পেয়ে গেলাম। তুমি এই পুরা অংশটা যদি এই পাশে নিয়ে আসো আর এটা যদি ওই পাশে দিয়ে দাও তাহলে চিহ্নের কোনো চেঞ্জ হবে না। তাহলে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল, এই অংশটা এই পাশে দিয়ে দাও, এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। এই হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র।
এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। m1u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এখানে প্রতিপাদন আসে না, এই সূত্রটার মূল মন্ত্রটা তোমার জানতে হবে। ওকে, দেখো তাহলে আমরা এই সংরক্ষণ সূত্র শেষ করলাম। এখন কথা হচ্ছে স্যার এই সংরক্ষণ সূত্রে কোনটা কার মান একটু বুঝিয়ে দিন। দেখেন এই যে আমরা m1 লিখলাম না, m1 হচ্ছে প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর ভর। এই যে u1 আছে, u1 এটা হচ্ছে প্রথম বস্তুর আদিবেগ, প্রথম বস্তুর আদিবেগ। তারপরে আছে m2 এবং এখানে v2 কিন্তু আছে, v2 বা v1 আছে, এটা হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ, প্রথম বস্তুর শেষ বেগ। তারপরে আছে m2 দ্বিতীয় বস্তুর ভর। তারপরে আছে u2 দ্বিতীয় বস্তুর আদিবেগ, দ্বিতীয় বস্তুর আদিবেগ। তারপরে হলো v2 দ্বিতীয় বস্তুর শেষ বেগ। এই ছিল এই সূত্রের ব্যাখ্যা। ওকে, এখন যদি এই সূত্রের উপর আমি একটা অঙ্কের কথা বলি, তাহলে খেয়াল করো, ধরো এটা একটা বন্দুক, এটা একটা বন্দুক। ওকে, এখন এই বন্দুকের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো বুলেট আর একটা হলো বন্দুক। আমরা যদি এই বুলেটটাকে প্রথম বস্তু ধরি, বুলেটটাকে যদি আমরা প্রথম বস্তু ধরি আর এই বন্দুকটাকে যদি আমরা দ্বিতীয় বস্তু ধরি, তাহলে প্রথম বস্তু বুলেট এর 3টা মান থাকবে এবং দ্বিতীয় বস্তু বন্দুক তারও 3টা মান থাকবে। কি কি? প্রথম বস্তু যে বুলেটটা ধরলাম এটার ভর হলো m1, প্রথম বস্তু বুলেটটার আদিবেগ হচ্ছে e1, প্রথম বস্তু বুলেটটার শেষ বেগ হচ্ছে v1। ওকে, বন্দুকটা যদি তুমি চিন্তা করো, তাহলে এই বন্দুক দ্বিতীয় বস্তু এর ভর হচ্ছে m2, দ্বিতীয় বস্তু এটার আদিবেগ হচ্ছে u2, শেষ বেগ হচ্ছে v2। আচ্ছা, এখন একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, বন্দুকটা যেহেতু স্থির আছে, সুতরাং এর আদিবেগ অলওয়েজ 0 মিটার পার সেকেন্ড। যেহেতু এই বন্দুকটা স্থির অবস্থা আছে, সুতরাং আদিবেগ হবে 0 মিটার পার সেকেন্ড। ওকে, আর বন্দুকের ভিতরে যে বুলেটটা আছে, গুলিটা আছে, সেটা স্থির অবস্থা আছে, তার আদিবেগ হবে অবশ্যই 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখন যদি তোমাকে প্রশ্ন করে যে 500 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট ছোড়া হলো, এটা কিন্তু আদিবেগ না, এটা শেষ বেগ। বন্দুকটা তো এর মানে যে গুলিটা আছে সেটা তো স্থির অবস্থায় ছিল, আদিবেগ এটা হবে 500 মিটার পার সেকেন্ড বলুক আর যতই বলুক, সেটা হবে শেষ বেগ। এই হচ্ছে এর এক্সপ্লেনেশন। ওকে, তারপরে দেখো অনেক ইম্পর্টেন্ট বিষয়, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি। 7 নাম্বার, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, এইটা আমরা একটু দেখি। দেখো তুমি জানো গতিশক্তি সূত্র জানো, টি ইকুয়াল হাফ mv স্কয়ার, এটা হচ্ছে গতিশক্তির সূত্র, টি ইকুয়াল হাফ mv স্কয়ার। এখন তুমি সংঘর্ষের পরে, অর্থাৎ দুইটা বস্তু সংঘর্ষ হওয়ার আগে মোট গতিশক্তি কতটুকু থাকবে সেটা তুমি বের করবে কিভাবে? তুমি তো একটা সূত্র জানো, m1 u1 প্লাস ওকে m2 u2 ইকুয়াল, আচ্ছা এটা তুমি জানো সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, তাহলে এই সূত্রটা তুমি জানো যে m1 u1 প্লাস m2 u2। তো এইটা তুমি কি করবা, জাস্ট এখানে হাফ বসায় দিবা আর ইউ এর উপর স্কয়ার দিবা, যে হাফ mv স্কয়ার, এখানে হাফ বসায় দিবা, ভির উপরে এই যে ইউ এর উপরে স্কয়ার দিয়ে দিবা। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি। সংঘর্ষের পরে মোট গতিশক্তি কি হবে? সেটা হবে এই যে তুমি কি শিখলা, তুমি কিন্তু এখানে একটা বিষয় আলোচনা করা হয় নাই। দেখো সংঘর্ষের পরে
দুইটা বস্তু যখন একত্রে মিলিত হয়ে যাবে তখন দুইটা বস্তুর আলাদা আলাদা বেগ থাকবে না, বেগ হয়ে যাবে একটা। তুমি যে সূত্র জানো m1 v1 প্লাস m2 v2, এই সূত্রটা কিন্তু তুমি জানো। সূত্রটা কোথা থেকে আসলো? ভরবেগের সংরক্ষণ সূত্র, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2, এটা ছিল। তো সংঘর্ষের পূর্বে দুইটা বস্তুরই আদিবেগ আলাদা আলাদা থাকবে। যখন সংঘর্ষ হবে তখন দুইটা বস্তুর বেগ একটা হয়ে যাবে। তখন তুমি এখানে v1 এবং v2 দ্বারা আলাদা করতে পারবা না। তখন এটা সূত্র হবে v ইন্টু m1 প্লাস m2। তো সংঘর্ষের পরে মোট গতিশক্তি যদি তুমি বের করতে চাও তাহলে তোমাকে অবশ্যই লিখতে হবে হাফ মানে v ইন্টু m1 প্লাস m2। এখন এই যে এখানে তোমার অবশ্যই হাফ দিতে হবে, আর বিটা আমরা একটু শেষে বসায় দেবো, তাহলে হাফ mv স্কয়ার। এটা হলো টোটাল ভরটা আর কি, টোটাল ভর। ওকে, আর এই ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে যদি কোনো অঙ্ক আসে তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, না হয় তোমার অঙ্ক হবে না। সেটা হচ্ছে যদি সংঘর্ষের কথা উল্লেখ থাকে, ধরো এখানে একটা মার্বেল আছে, এখানে একটা মার্বেল আছে, এটা হচ্ছে তোমার 10 বা 100 গ্রাম, আর এটা হলো তোমার 50 গ্রাম। তো এই দুইটা যখন মুখোমুখি সংঘর্ষ হবে তখন তুমি যে কাজটা করবা, এই অঙ্কটা করার সময় তুমি যে হালকা বস্তু আছে, হালকা বস্তুর তো অবশ্যই একটা আদিবেগ থাকবে। এই আদিবেগের আগে অবশ্যই তোমাকে মাইনাস দিয়ে দিতে হবে। এখানে মাইনাস কিন্তু দেওয়া থাকবে না, অবশ্যই হালকা বস্তুর আদিবেগের আগে মাইনাস দিতে হবে। কেন দিতে হবে? ধরো দুজন ব্যক্তি দুই দিক থেকে আসতেছে, তো একজনের বড় হলো 30 কেজি আর একজন হলো 50 কেজি। একই ফোর্সে যদি একত্র হয় তাহলে অবশ্যই ছিটকে যাবে কে? যার ভর হচ্ছে 30 কেজি সে ছিটকে যাবে, অর্থাৎ বিপরীত দিকে চলে যাবে। এই জন্য ওই হালকা বস্তুটার হালকা যে কোনো বস্তুর আদিবেগের আগে মাইনাস হবে, আদিবেগের আগে মাইনাস হবে অবশ্যই। ওকে, তাহলে সংঘর্ষের পূর্বে মোট গতি শক্তি ছিল এটা, সংঘর্ষের পর এটা দেখাইলাম। এখন দেখো সংঘর্ষের পর, এখন 8 নাম্বার সূত্রটা, সেটা হচ্ছে সংঘর্ষের পর প্রথম বস্তুর শেষ বেগ বের করবে তুমি, প্রথম বস্তুর শেষ বেগ। তাহলে এটা হবে v1 ইকুয়াল m1 মাইনাস m2 ইন্টু হচ্ছে u1, 2 ইন্টু m2 u2 বাই m1 প্লাস m2। এটা হচ্ছে সংঘর্ষের পর প্রথম বস্তুর যদি তুমি শেষ বেগ বের করতে চাও তাহলে m1 মাইনাস m2, হ্যাঁ, ইন্টু u1 প্লাস 2 ইন্টু m2 u2 বাই m1 প্লাস m2। আচ্ছা, এখন তুমি যদি সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর শেষ বেগ বের করতে চাও, তাহলে v2 ইকুয়াল, একদম এই সূত্রটা মনে রাখলে পরেটা তোমার মনে থাকবে। যে জায়গায় 1 আছে জাস্ট 2 বসায় দিবা, m2 মাইনাস m1, এটা হচ্ছে u2 হয়ে যাবে 2 ইন্টু এই যে m2 আছে m1 হয়ে যাবে, u2 আছে u1 হয়ে যাবে, আর নিচেরটা এই যে 2 প্লাস 1 তাই লিখতে পারো একই। এটা হচ্ছে সংঘর্ষের পর প্রথম বস্তুর শেষ বেগ, আর এটা হচ্ছে সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর শেষ বেগ। আচ্ছা, এরপরে দেখো ঘর্ষণ বলের সূত্রটা আমরা এর আগে লিখে দিছি। মহাকর্ষ বলটা আমরা একটু খেয়াল করি, মহাকর্ষ বল। তো এর আগে আমি একটা ভিডিও আপলোড করলাম ইউটিউবে, সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সমস্ত সূত্র এইভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। তো সেখানে এই যে মহাকর্ষ বলটা নিয়ে একটু আলোচনা করা হয়েছিল। মহাকর্ষ বলটা দেখো, যদি এটা আমরা মহাবিশ্ব ধরি তাহলে মহাবিশ্বের এই অংশটা যদি আমরা পৃথিবী ধরি, তো পৃথিবীর উপরে কিন্তু আমরা থাকি, পৃথিবীর উপরে আমরা বসবাস করি। এখন এই একজন ব্যক্তিকে পৃথিবীর কেন্দ্র কিন্তু তার নিজের দিকে আকর্ষণ করে, অর্থাৎ মহাবিশ্বের মধ্যে যা কিছুই থাকুক না কেন সব কিছুর প্রতি কিন্তু পৃথিবীর কেন্দ্রে একটা আকর্ষণ আছে।
তো পৃথিবীর কেন্দ্রে যে আকর্ষণটা আছে তার নাম হচ্ছে অভিকর্ষ, তার নাম হচ্ছে অভিকর্ষ। এই পৃথিবী কথাটা বাদ দিয়ে, পৃথিবী শব্দটাই বাদ দিয়ে যখন তুমি বলবা চন্দ্র সূর্যের মধ্যে যে আকর্ষণ বল, একজন মানুষ এবং চন্দ্রের মধ্যে যে আকর্ষণ বল, সেটা হবে মহাকর্ষ, সেটা হবে মহাকর্ষ। এখন বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সূত্র সম্পর্কে কিন্তু একটা ধারণা দিচ্ছে এবং মহাকর্ষের সূত্র কিন্তু আছে, তো আমরা সেটা একটু খেয়াল করি। বিজ্ঞানী নিউটনের মতে দুটি বস্তুকে দুটি ভিন্ন ভরের বা একই ভরের দুটি বস্তুকে যদি পরস্পর থেকে আলাদা রাখা হয় এবং একটা নির্দিষ্ট দূরত্বে রাখা হয়, ধরো এটা হচ্ছে m1 ভরের বস্তু, এটা হচ্ছে m2 ভরের বস্তু, এটাকে তুমি d মিটার দূরে রাখলা, তখন এই বস্তু দুইটা পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের মান বস্তু দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই বিষয়টা এরকম, এই যে বস্তু দ্বয়ের ভরের গুণফল, এই যে ভরের গুণফলের সমানুপাতিক, আকর্ষণ বলটা হচ্ছে কি বস্তু দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, ভর বাড়লে আকর্ষণ বল বাড়বে, এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বকে বর্গ করলাম তার ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে এরকম, এফ সমানুপাতিক 1/d², অর্থাৎ দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমবে। দেখো এখন তুমি এটা কিন্তু এবার লিখতে পারো, এফ ইকুয়াল জি ইন্টু m1m2/d²। এই যে এখানে জি, জি মানে কি, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবকের মান কত তোমার মনে রাখতে হবে, জি ইকুয়াল 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স। এর মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। এবং কিভাবে তুমি বের করবা তার প্রসেসটা হয়তো এর আগে আমি দেখাই দিচ্ছি। তাহলে মহাকর্ষের সূত্রটা তুমি পারলা, মহাকর্ষ সূত্র হচ্ছে এই যে এটা হচ্ছে মহাকর্ষের সূত্র, হ্যাঁ এটা হচ্ছে মহাকর্ষ সূত্র। তো দেখো এই মহাকর্ষ সূত্র সম্পর্কে যদি তুমি জানতে চাও, তাহলে এই এফ, এফ মানে আকর্ষণ বল, আকর্ষণ বল, এটা তোমার ধরো এফ ইকুয়াল দেওয়া থাকবে 10 ইন্টু 10⁻11 নিউটন। এই যে নিউটন দেখে বুঝবে এটা আকর্ষণ বল, ওকে। তারপরে m1 হচ্ছে প্রথম বস্তুর ভর, হ্যাঁ এরকম থাকবে, m1 ইকুয়াল ধরো 10 কেজি। তারপরে m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, এটা এরকম থাকবে, m2 ইকুয়াল ধরো 5 কেজি, এই যে কেজি দেওয়া থাকবে, হ্যাঁ। এই হচ্ছে মহাকর্ষ সূত্র আর কি। অর্থাৎ সূত্রটাই যে আমি এর আগে সূত্রটা হচ্ছে এরকম, জি ইন্টু m1m2/d², এটা হলো মেইন সূত্র, এটা হচ্ছে মেইন সূত্র, জি এর মান তো লিখিয়ে দিছি, ওকে এটা হচ্ছে মেইন সূত্র। তারপর দেখো এখানে অভিকর্ষ ত্বরণ কি, কোন একটা বস্তু অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে, তো অভিকর্ষ ত্বরণের মান তুমি কেমনে বের করবা, যদি পৃথিবীর পৃষ্ঠ সংলগ্ন কোথাও যদি জি এর মান বের করতে চাও, তাহলে সূত্র হবে জি ইকুয়াল gm/r²। এই জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম পৃথিবীর ভর আর আর হচ্ছে ব্যাসার্ধ, কিসের ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, এখান থেকে এই পর্যন্ত পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেখানে জি ইকুয়াল কত 9.8 ms²। আর তুমি তো জানো জি মানে কি, আর এই যে এম মানে হলো পৃথিবীর ভর, আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ওকে। এখন এই যে একটা সূত্র গেল, আরেকটা সূত্র আছে অভিকর্ষ ত্বরণ বের করার, আরেকটা সূত্র হলো জি ইকুয়াল gm/r+r, ক্যাপিটাল লেটার আর প্লাস স্মল লেটার আর হোল স্কয়ার। এটা কখন ব্যবহৃত হবে, যখন তোমাকে বলবো যে ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায়, এই জায়গায় ধরো, এই জায়গায়, তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা উচ্চতা আছে, সেটা আমরা আর ধরে নিলাম,
তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে টোটাল উচ্চতা কত? অবশ্যই এই যে এই আর আর এই আর দুটা যোগ হবে। ওকে, তারপরে আমরা যদি এর পরের অংশটা দেখি, ভিডিও কতটুকু লেন্থ হয়েছে, 35 মিনিট। আচ্ছা, গতি ঘর্ষণ বল। গতি ঘর্ষণ বল 12 নম্বর যে সূত্রটা আছে, গতি ঘর্ষণ বল। গতি ঘর্ষণ বল, তোমরা জানো ঘর্ষণ বল 4 প্রকার। একটা হলো স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। এই 4 প্রকারের ঘর্ষণ বল আছে। তার মধ্যে গতি ঘর্ষণ বলটা তুমি কেমনে বের করবা? F ইকুয়াল এই যে মিউ ডব্লিউ, এই ডব্লিউ হচ্ছে এমজি, এই ডব্লিউ হচ্ছে এমজি। এই মিউ গতি ঘর্ষণ সহগ, মিউ হচ্ছে গতি ঘর্ষণ, এটার উচ্চারণটা কি হবে? মিউ। এটা হচ্ছে গতি ঘর্ষণ সহগ, গতি ঘর্ষণ সহগ। ডব্লিউ মানে কি জানোই তো? ডব্লিউ হচ্ছে ওজন, ডব্লিউ হচ্ছে ওজন। তো এটা এরকম দেওয়া থাকবে, ডব্লিউ ইকুয়াল 50 নিউটন, কারণ ওজনের একক কিন্তু নিউটন। তারপরে হচ্ছে এই যে এম, এম তো জানো, এম মানে হচ্ছে ভর। ধরো এম ইকুয়াল 50 কেজি। ওকে, এই হচ্ছে গতি ঘর্ষণ বল। এখন দেখো, আমরা কিন্তু তৃতীয় অধ্যায় সমস্ত সূত্রের একদম A to Z ব্যাখ্যা সহ কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। এরপরে দেখো, এই যে কাজ ক্ষমতা শক্তির যে অধ্যায়টা আছে সেখানে